তো এটার জন্য আমরা আজকে একটা ধাক্কা খেলাম যে যারা ট্রেন যারা এসএলপি করেছিল তারা নিজেদের ইচ্ছাতেই এসএলপি করেছিল, আবার নিজেদের ইচ্ছাতেই মামলা থেকে উঠে যাওয়ার জন্য আবেদন করেছে। তো ডিলিশন পর্ব, অর্থাৎ জজ সাহেব প্রথমে এই ডিলিটটা করলেন। জজ সাহেব মামলার দিকে হয়তো যেতে চাইছিলেন, কিন্তু কোর্ট অফিসার দাঁড়িয়ে বললেন যে ইট ইজ নট কমপ্লিট, মানে এটা কমপ্লিট হয়নি। যারা মামলা বোঝেন তারা এই বিষয়টা অবশ্যই বুঝবেন, বা যারা কোর্টে ছিলেন তারাও জানেন, আমাদের অ্যাডভোকেটরাও যারা ছিলেন তারাও জানেন। আর দ্বিতীয় পয়েন্ট হলো রিজয়েন্ডার ফাইল। গত 24 তারিখে আমাদের রিজয়েন্ডার ফাইল দিতে বলেছিল। এখন রিজয়েন্ডার ফাইলটা গতকাল সাবমিট করা হয়েছে, সেক্ষেত্রে সেই ইনফরমেশানটা আমিও পেয়েছি। এখন রিজয়েন্ডার ফাইলটা যদি কালকে দেয় তাহলে জজ সাহেবকে নিশ্চিত এটা পড়ে ব্যাপারটা বোঝার দরকার ছিল। তো এটা একটা জাস্ট বলে কি বলবো, মানে ছেলে খেলা। মানে একটা মামলা হয়তো সবারই চাকরিটা দরকার, আমারও দরকার, যারা ট্রেন্ড হয়েছে তাদেরও দরকার, যারা দীর্ঘদিন লড়াই করছে প্রত্যেকেরই, যারা বঞ্চিত, যারা হাইকোর্টে কাট অফ ডেটের মধ্যে আছে, যারা দীর্ঘদিন ধরে মামলা চালাচ্ছে, যে সমস্ত ছেলে মেয়ে গরিব বেকার, তারা সবাই চায় চাকরিটা হোক। কিন্তু এটা একটা রিজয়েন্ডার ফাইলটা গতকাল দেওয়া হলো, সেক্ষেত্রে জজ সাহেবকে পড়তে সময় দিতে হবে। জজ সাহেব নিজেই বলছেন যে এটা আমাকে দেখতে হবে। তো দেখার বিষয়টার জন্য আরও উনি 2 দিন সময় নিতেই পারেন, 3 দিন সময় নিতেই পারেন, বা 1 সপ্তাহ সময় নিতেই পারেন। তারপরে তো ফাইনাল ডিসিশন হবে। রিজয়েন্ডার ফাইল সবাই জমা করেছেন, ডিপিএসসির তরফ থেকেও ফাইল জমা দেওয়া হয়েছে, কন্টেম্প মামলার অ্যাপ্লাইও দেওয়া হয়েছে, যেটা ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় অজিত কুমার নায়ক মহাশয়ের এগেনস্টে যে কন্টেম্প ফাইল করা হয়েছে, যে কেন আপনি স্ট্যাটাস কো থাকার পরেও আপনি কেন 364 জনকে নিয়োগ দিলেন। মানে 364 যেটা লাস্টে আমরা প্যানেলটা পেয়েছি, সেই প্যানেলটা এখন বিতর্কের মুখে, মানে এর ভাগ্য ডিপেন্ড করছে জজ সাহেবের হাতে। প্লাস ওনারা যদি প্যানেলে দুর্নীতি বা আলাদা কোনো বিষয় নিয়ে, যেরকম ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি নিয়ে যদি ওনারা মুখ খোলেন, তখন সেক্ষেত্রে আবার হিয়ারিং লং হতে পারে, জজ সাহেব পুরো মামলাটা আবার প্রথম থেকে শুনতে পারেন। সুতরাং আমাদের ডিপেন্ড করছে আমাদের ভাগ্যের উপরে। এবং আগামী দিনে যে মামলার ডেটটা ফিক্সড হয়েছে সেটা হলো মিসলেনিয়াস ডে হিসাবে, নন মিসলেনিয়াস ডে হিসাবে, NMD বলা। এটা টার্মটা যারা জানে তারা জানেন যে প্রতি সপ্তাহে মঙ্গলবার করে এরকম উঠবে, মঙ্গল বুধবার করে উঠবে। এবং ম্যাটারটা আমরা আশা করছি সেটা ফাইনাল হিয়ারিং হিসাবে আমরা জানতে পেরেছি। এবারে পরবর্তী কোর্টের যে সাইট আছে সেখানে আপলোড হবে। প্রথমে আমরা দেখছিলাম, আমরা আবেদন করেছিলাম প্রথমে 6/5 দিয়ে দেখছিলাম। তো 6/5 পরে আবার আমরা অনেক রিকোয়েস্ট করেছি, অনেক আবেদন করার পরে গভর্নমেন্ট তরফ থেকে হোক বা আমাদের অপোজিশন পার্টি ওনারাও রিকোয়েস্ট করেছিলেন, করুণানন্দীও রিকোয়েস্ট করেছিলেন যে একটা যেন শর্ট ডেট দেওয়া হয়। তো শর্ট ডেট জজ সাহেব দিয়েছিলেন, আবার সেটা নন মিসলেনিয়াস না হয়ে আলাদা ম্যাটার হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে ডেটটা এখন দেখাচ্ছে 18 তারিখ। আর আজকে অর্ডারটা আপলোড হলে আমরা বুঝতে পারবো যে কোন ডেটটা ফিক্সড হয়েছে। তো এই হচ্ছে মামলার বিষয়বস্তু ছিল আজকে। আমরা অক্লান্ত পরিশ্রম করে ভেবেছিলাম আজকেই জয় ছিনিয়ে নিয়ে যাব, কিন্তু আইনি অনেক ভাষা আছে, কথায় বলে আইনের ঘোর প্যাচ কেউ জানি না। তো এটা ছলনা করে হোক, রিজয়েন্ডার ফাইল দেরি করে দেওয়া হোক, বা মামলা থেকে উঠে যাওয়া হোক, একদিন মামলায় এসে ওকালতনামা দিতে পারলাম না, উকিল চেঞ্জ হোক, তো সেক্ষেত্রে পুরো হিয়ারিং তো হলো না। আমাদের যে ডিফেন্ড করার যে টাইমটা উনি একটা প্রশ্ন করেছেন, অ্যান্সারটা আমাদের দিতে হবে, সে টাইমটা জজ তো দিলেন না। অনেকে হয়তো ভাবছেন যে আমাদের অ্যাডভোকেটরা দাঁড়িয়েছিলেন চুপচাপ কেন। যেখানে জজ সাহেব আমাদের পক্ষে কথা বলছেন, যেখানে আমাদের পক্ষে গভর্নমেন্ট উকিল কথা বলছেন, সেক্ষেত্রে আমাদের যারাই আইএ ফাইল হোক বা রিট ফাইল হোক বা এসএলপি হোক বা ক্যাভিয়েট পার্টি হোক, সেই মুহূর্তে আমাদের পক্ষে যখন সবাই কথা বলছেন, সেক্ষেত্রে আমাদের পাল্লা ভারী আছে। তো আমরা সেক্ষেত্রে মুভমেন্ট করার মতো সময় জজ সাহেব তো দেননি, করার মতো সময় দিলে অবশ্যই দেওয়া হতো। যাই হোক, মামলা যারা বোঝেন, যারা শিক্ষিত, যারা সত্যি আইন কানুন জানেন, তারা কখনো বিভ্রান্তি ছড়াবে না, তারা ইউনাইটেড থাকবে। এবং যারা রেগুলার এই মামলার সাথে জড়িত, যারা প্রতিনিয়ত মামলা নিয়ে ঘাটাঘাটি করেন, বা আমাদের যে সমস্ত আইনজীবী আছেন প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ রাখছেন, আমাদের যারা গত দিনও এসেছেন
তাদের পরিশ্রমেরও দাম আমরা ঠিক দিতেও পারি না, কিন্তু তারা আমাদের পাশে আছেন এবং আমাদের সেই আশা ভরসা আমাদের দিয়ে যাচ্ছেন। আপনাদের সবার কাছে অনুরোধ, 2009 সাউথ 24 পরগনা প্রাইমারি এই যে 16 বছরের যন্ত্রণা থেকে আমরা সবাই আশা করি মুক্ত হব, এবং সেটা শুধু সময়ের অপেক্ষা। আপনারা সবাই তৈরি থাকুন, সবাই রেডি থাকুন। জয় আমাদের হাতছানি দিচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর দ্বিতীয় কথা হলো, আমরা যে সমস্ত আপডেটগুলো দিলাম সেটা অর্ডার না দেখেই দিলাম। অর্ডারটা বেরোনোর পরে আমরা আরও ডিটেলস বলতে পারবো, এবং অ্যাডভোকেটরাও তারাও অনেক খোঁজখবর নিচ্ছেন যে কবে কিভাবে আমাদেরকে এই তরি পার করতে পারে। সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা কোনো বিভ্রান্তিতে পা দেবেন না। মামলা আমাদের পক্ষে 99.99% আমাদের পক্ষে আছে। জজ সাহেব আমাদের পক্ষেই সওয়াল করছেন, আমাদের পক্ষে সওয়াল নয়, মানে আইনের পক্ষে আমাদের পক্ষে আছে আর কি। তো যেহেতু ট্রেন্ড নন ট্রেন্ড, সেই বিজ্ঞপ্তিতে কোনো দিনই ছিল না যে ট্রেন্ডটা পাবে, কিন্তু চাকরি সবাই পেতে পারে। জজ সাহেব যদি বলে দেন সবাই পাবে। জজ সাহেব যদি বলে দেন ট্রেন্ডরা পাবে, আমাদের কোনো ম্যাটার নয়। আমাদের শুধুমাত্র ক্লারিফিকেশান চাই যে হাইকোর্টে যে মামলাটা পেন্ডিং আছে, সেই মামলাটার ক্ষেত্রে আমরা যে আপিলটা করেছি, মানে আমাদের যে ক্লারিফিকেশানের জন্য এসেছি, আমাদের সেটুকু হলেই যথেষ্ট। সেক্ষেত্রে আমাদের সাথে কারোর কোনো বাকবিতণ্ডা নেই, কোনো ঝামেলা নেই। যারা কাট অফ ডেটের মধ্যে নেই তাদেরকেও আমি অনুরোধ জানাবো, আপনারা ভুলভাল মামলা এই সময় করবেন না। কাট অফ ডেটের মধ্যে হলে অবশ্যই আপনি লড়াই করতে পারছেন এবং জয়ের আশা অবশ্যই আছে, কিন্তু যারা কাট অফ ডেটের বাইরে, এই মামলা সম্পূর্ণ বেআইনি। সিঙ্গেল বেঞ্চও বলে দিয়েছে এই মামলা বেআইনি, ডিভিশন বেঞ্চও বলে দিয়েছে এই মামলা করা যায় না, হবে না, ডেট চেঞ্জ হবে না, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে হবে না। সুতরাং আপনারা ওয়েট করুন। যদি কোনো রাস্তা খোলে সেটা হচ্ছে কাট অফ ডেট বা কাট অফ মার্কস, যেটা ডিপিএসসির দেওয়ালে যখন টাঙানো হবে, যখন প্যানেল বেরোবে, যখন সবাই লিস্ট দেখতে পাবে, সেখানে লাস্ট যে ক্যান্ডিডেট থাকবে তার থেকে যদি কোনো নাম্বার বেশি আপনাদের থাকে, তখন আপনারা সেই রাস্তা ধরে হয়তো এগোতে পারবেন। কিন্তু এখন আপনারা যদি মামলা করেন পুরোটাই কিন্তু বেআইনি। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমরা রাখলাম।